আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চিড়িয়াখানার কতগুলা জন্তু জানোয়ারের খপ্পরে পড়েছে আমার সোনার বাংলা। আমি বারবার বলি আমার সোনার বাংলা শেষ। কথা শোনার পর আপনারা অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, কিন্তু প্রকৃত পক্ষেই যে আমাদের সোনার বাংলা শেষ, এটা কি আপনারা এখনো বুঝতে পারছেন না? পারেন না আপনারা বুঝতে? প্রতিবাদ জানাতে পারেন না? প্রতিবাদের ভাষা আপনাদের হারিয়ে গেল কেন? এখন যে বাংলাদেশে এত কিছু হচ্ছে, এখন কেন আপনারা কথা বলেন না? বাংলাদেশের বাম, এই বদমাইশ বামেরা প্রগতিশীল সাজার নাটক করে, এই মিডিয়া কর্মীরা, এই সাংস্কৃতিক ব্যক্তিত্বরা যারা ডলার খেয়ে 5 আগস্টের আগে পরে অনেক কথা বলেছেন, এখন আপনারা কথা বলেন না কেন? প্রতিদিন হামে শিশু মারা যাচ্ছে। সরকারি হিসাব মোতাবেক সেই সংখ্যা প্রায় 600 এর মতো, আর বেসরকারি হিসাব অনুযায়ী হামে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত প্রায় 2000। কথা বলেন না কেন? মানে এখন আপনারা কেন কথা বলেন না ভাই? এখন আপনাদের বিবেক, মানবিকতা এগুলা কোথায়? কতগুলা জন্তু খপ্পরে পড়েছে বাংলাদেশ। প্রতিদিন এত কিছু ঘটছে, অথচ 8 পাস প্রধানমন্ত্রী একদিন সিনেমা দেখতে যায়, একদিন নাটক দেখতে যায়, আর একদিন স্পোর্টস কার চালায়, আর একদিন বউকে পাশে বসিয়ে বৃষ্টির মধ্যে গাড়ি চালায়। যদিও তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা জানি না। বাংলাদেশ তো যে কোনো কিছু সম্ভব। তারেক রহমান বাংলাদেশের ভোটার হইছে কবে? সে কি আদৌ ড্রাইভিং লাইসেন্স করেছে? যে দেশের প্রধানমন্ত্রী ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, সে দেশের মানুষ কি করবে সেটা আপনারাই ভেবে নেন। দেখলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে এইটা করতেছে, ওইটা করতেছে, প্রতিবন্ধী শিশুর গাড়ি চালাচ্ছে। আজকে দেখলাম ট্রাক চালাচ্ছে, তারপর দেখলাম আবার ইলেকট্রিক কার চালাচ্ছে। মানে কি একটা অবস্থা ভাই। তার যে পিআর টিম, এদেরকে এমন ভাবে অর্থায়ন করা হয়, এরা চমৎকার ভাবে সবকিছু বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম গুলাতে তুলে ধরে। দুদিন হয়নি কতগুলা শিশু হত্যাকাণ্ডের শিকার হলো। রামিসা ধর্ষিত হলো। চট্টগ্রামে 4 বছর বয়সী একটা শিশু হত্যাকাণ্ডের শিকার হলো। পর প্রতিদিন লাস্ট 15 দিনে ধর্ষণের সংখ্যা প্রায় 30টার উপরে। কজন গ্রেফতার হয়েছে? রামিসা হত্যাকাণ্ডের সাথে যে সম্পৃক্ত, তাকে চেনেন? সে বিএনপির একটা প্রথম সারির কর্মী। দেখেন স্ক্রিনে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন। এটার নাম হচ্ছে জাকির হোসেন সোহেল, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী। তার যে ফেস্টুন বা পোস্টার বা ব্যানার যেটাই বলেন না কেন, ওইখানে যে ছবিটা দেওয়া, আমিনুল ইসলাম বিএনপির ক্রীড়া প্রতিমন্ত্রী, তার রাজনীতি করে এই জাকির গ্রেফতার হয়েছে? জানি না হয়েছে কিনা। গ্রেফতার হইলে মিডিয়াতে আনা হবে না, কারণ বিএনপির কর্মী তো। বিএনপি করলে আপনার 7 খুন মাফ। বললাম না কতগুলা চিড়িয়ার খপ্পরে পড়েছে বাংলাদেশ, চিড়িয়াখানার জন্তু খপ্পরে পড়েছে বাংলাদেশ। দেখেন কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী সে কি বলতে পারে একজন অপরাধীর শাস্তি কি হবে? পারে কিনা? আগাম বলতে পারে একজন অপরাধীর শাস্তি কি হবে? সেটা নির্ধারণ করবে বাংলাদেশের বিচার বিভাগ, সেটা নির্ধারণ করবে বাংলাদেশের আদালত। আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, সকল পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে, সকল ডোপ টেস্ট, মেডিকেল রিপোর্ট সবকিছু দেখার পর আদালত সিদ্ধান্ত নেবে অপরাধীর শাস্তি আসলে কি হবে। বাংলাদেশে ধর্ষণের আইন কি নতুন ভাবে প্রচলন করা হয়েছে, প্রণয়ন করা হয়েছে? ধর্ষণের শাস্তি কি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে? হয়নি তো। তাহলে কিভাবে একটা দেশের প্রধানমন্ত্রী বলেন রামিসার হত্যাকারীকে, রামিসার ধর্ষককে 1 মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে এবং সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড? রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে, এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। একজন প্রধানমন্ত্রী কিভাবে কথা বলে? আমি চাই রামিসার হত্যাকারীর ধর্ষকের ফাঁসি হোক, সর্বোচ্চ শাস্তি। কিন্তু এটা কি একজন প্রধানমন্ত্রী দায়িত্বশীল জায়গায় থেকে বলতে পারে? আপনারা ভাববেন না আমি রামিসার ধর্ষকের শাস্তি চাচ্ছি না, আমি চাচ্ছি, কিন্তু অবশ্যই সেটা আইনের মাধ্যমে, বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে শাস্তি হবে। যদি আইন পরিবর্তন করা হয় কিংবা নতুন কোনো আইন প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে ভিন্ন প্রসঙ্গ। কিন্তু একজন প্রধানমন্ত্রী কিভাবে আগ বাড়িয়ে বলে যে রামিসার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি 1 মাসের মধ্যে নির্ধারণ করা হবে, নিশ্চিত করা হবে, এবং সেই শাস্তি হবে মৃত্যুদণ্ড? সে কি কথা বলতে পারে? তার মানে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছে রামিসার ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। মানে এটা কি বিচার ব্যবস্থার কোনো চমৎকার উদাহরণ হতে পারে? আমি জানি না। আমি আপনাদেরকে প্রশ্ন করার জন্য মূলত ভিডিওটা বানাচ্ছি। আপনারা আমাকে উত্তরটা দেবেন। আমার ভিডিও অনেক আইনজীবী দেখেন, আপনারা আমাকে বলবেন একজন প্রধানমন্ত্রী দায়িত্বশীল জায়গায় থেকে কোনোভাবে বলতে পারে একজন ধর্ষকের 1 মাসের মধ্যে শাস্তি নিশ্চিত করা হবে এবং সেটা হবে মৃত্যুদণ্ড? বলতে পারে? যদি বলতে পারে, এই ধরনের কোনো আইন থাকে আমাকে জানাবেন, আমি ক্ষমা চেয়ে নেব। আর যদি এই ধরনের আইন না থাকে, তবে আমি বলবো বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে মিরপুর চিড়িয়াখানার একটা দৃষ্টিনন্দন জন্তু, যে কিনা সর্বাত্মক নাটক করে থাকে সবসময়। নাটকের বাইরে আদৌ তাকে আমরা কোনোভাবে কোথাও দেখতে পাচ্ছি না। এত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু তার পিআর টিম সবসময় তাকে মিডিয়াতে হাইপে রাখতেছে। বাংলাদেশের যেই সব প্রকৃত ইস্যু বাংলাদেশের মানুষের জানার প্রয়োজন, সেগুলা জানতে দেওয়া হচ্ছে না। এভাবেই চলতেছে রাষ্ট্র। কতগুলা জন্তু জানোয়ারের
জানোয়ারের খপ্পরে যে বাংলাদেশ পড়েছে একথা আমি বললাম কেন জানেন? মির্জা ফখরুল সে বলে দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি করা হবে না, ভারতের সাথে অবশ্যই আমাদের সম্পর্ক থাকবে, অবশ্যই সমতার সম্পর্ক হতে হবে, অবশ্যই ভারত পদ্মা ব্যারেজ, তিস্তা চুক্তি, ফারাক্কা হোয়াটএভার কি বলতেছে এগুলা চুক্তি ভারতকে অবশ্যই করতে হবে, বাংলাদেশের স্বার্থ সেখানে থাকতে হবে। এইদিকে এনি তারেক রহমানের যে বন্ধু সে আবার বলতেছে কি দেখেন, ভারত না চাইলে পদ্মা ব্যারেজ নিয়ে আগ বাড়িয়ে আলোচনায় যাবে না সরকার। পানি সম্পদ মন্ত্রী এনি পানি সম্পদ মন্ত্রী বলে ভারত যদি না চায় পদ্মা ব্যারেজ নিয়ে আগ বাড়িয়ে আলোচনায় যাবে না বাংলাদেশ। আর মির্জা ফখরুল রাজাকারের পুত্র সে বলে ভারতকে অবশ্যই বাংলাদেশের ন্যায্য হিস্সা বুঝিয়ে দিতে হবে। মানে কি ভাই, একটা মন্ত্রী সভার মধ্যে যদি এই ধরনের 2 নাম্বার ব্যক্তিবর্গ থাকে, একজন এক কথা বলে আরেকজন আরেক কথা বলে, তাহলে আমরা ভেবে নেব বিএনপির আভ্যন্তরীণ গ্রুপিং চলতেছে, একটা গ্রুপ আরেকটা গ্রুপকে উলঙ্গ করার চেষ্টা করছে। ভাবাটা স্বাভাবিক না? যদি তাদের নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কুন্দল থাকে, তারা যে রাষ্ট্র পরিচালনায় কতটুকু সফল হবে সেটা তো আপনারা গত 3 মাসে দেখে ফেলেছেন কিনা। 80 দশকে 90 দশকের গল্প শুনতাম দাদিমার কাছ থেকে, দাদার কাছ থেকে। তখন বলতো ডাকাতরা যখন ডাকাতি করার জন্য আসতো তখন আগে থেকেই পত্র লিখে বলতো ডাকাতি করব অমুক দিন অমুক তারিখ, তোমরা সাবধান থেকো। সেই 80 দশক, সেই 90 দশক, অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশ, এটা জনাব তারেক রহমানের শাসনামলে আমরা দেখতে পাচ্ছি। ইত্তেফাক একটা সংবাদ প্রকাশ করেছে, দেখেন, খামারিদের বাড়িতে রক্ত মাখা চিঠি, ডাকাতি করতে আসবো, দরজা না খুললে জিন্দা খালাস। ভাবা যায় মানে কি বর্বর আদি যুগে বসবাস করছে বাংলাদেশের মানুষ। এটা কি একবিংশ শতাব্দী? এটা কি আধুনিক যুগ, ডিজিটাল বাংলাদেশ? না তো, এটা হচ্ছে মধ্যযুগ। এই মধ্যযুগীয় বর্বরতার দায় সেনাপ্রধান ওয়াকার ইউনুস এবং জামাতের আমির এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই দায় তারা কখনো এড়াতে পারবে না। এ কারণেই বারবার আমি বলি কতগুলা জন্তু জানোয়ারের খপ্পরে পড়েছে বাংলাদেশ, এবং এই জন্তু জানোয়াররা বাংলাদেশকে খুবলে খাচ্ছে, প্রতিনিয়ত রক্তাক্ত করছে, এবং বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ এই রক্তাক্ত বিভৎস পরিণতির দিকে আগাবে। আমি আজ বলে গেলাম, হুমকি ধামকি কোনো কিছু না, অবাক হয়ে দেখছি, চেয়ে দেখছি, আর ভাবছি এই জন্তু জানোয়ারদের খপ্পর থেকে কবে আমার সোনার বাংলা মুক্তি পাবে, কবে বাংলাদেশের মানুষ হাফ ছেড়ে বাঁচবে জানি না, জানা নাই। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যে শিবিরের কর্মী নেতা অস্ত্রধারীদের সঙ্গে ঝিনাইদহ সফরে ছিলেন, তাদের সামনে ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ে গিয়ে শুধু ডিমই মারা হলো, এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে আর কোনো আক্রমণের বা হামলার শিকার হতে হলো না, কোনো হেনস্থার শিকার হতে হলো না। এই ঘটনাটা আসলে কারা ঘটালেন? মানে অস্ত্রধারী তার একেবারে সঙ্গী সাথী থাকবার পর ডিম মারার সাহস করলেন কারা? আর ডিম মেরে সেই ব্যক্তিরা কি করেই বা সেখান থেকে পালিয়ে যেতে পারলেন, যদি এই ডিম মারাটিকেও আমরা আয়োজিত, মানে একটা প্রযোজিত ঘটনা বা একটা নাটক বলে মনে না করি? এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে সম্ভবত বিএনপি আর সামাল দিতে পারছে না, মানে তিনি সকল সামাল দেওয়ার ঊর্ধ্বে চলে গেছেন। আসলে মনে করে দেখুন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে এর আগে আমরা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের যারা খুব লক্ষ্য করেছি, তারা চিনেছি, দেখেছি এক রকমের হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার পরের সারির নেতা হিসেবে। সেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে মির্জা আব্বাসের বিপক্ষে হাদির এক রকমের প্রতিমূর্তি হিসেবে দাঁড় করিয়ে দিল জামায়াতে ইসলামীর 11 দলীয় জোট এনসিপির প্রার্থী হিসেবে। হাদির যখন সারা বাংলাদেশে বীরোচিত সম্বর্ধনায় জানাজা হলো, দাফন হলো, এবং সারা বাংলাদেশে অবিসংবাদিত বিপ্লবী নেতা হিসেবে, সাহসী নেতা হিসেবে এক বাক্যে হাদিকে পরিচয় করিয়ে দেওয়া হলো, কারণ তিনি তালেববর্ষ দিয়ে একটা উচ্চারণ অযোগ্য শব্দকে বাংলাদেশের রাজনীতির মূল ধারায় নিয়ে এসেছেন। তো সেহেন একটা অবদান রাখা নেতা যখন আদর্শ নাসিরউদ্দিন পাটোয়ারির সামনে, তখন ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারণায় নেমেই নাসিরউদ্দিন পাটোয়ারির ভয়াবহ সব অপমানজনক মন্তব্য, বিএনপির একেবারে শীর্ষ নেতা তারেক রহমান থেকে শুরু করে বিশেষভাবে আক্রমণের শিকার হতে থাকলেন তার রাজনৈতিক প্রতিপক্ষ, নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা আব্বাসকে
এরপর পুরো নির্বাচনী প্রচারণার সময়ে এমন সব অপমানজনক কথা বলে হাস্যরসের সৃষ্টি করে নাসিরউদ্দিন পাটোয়ারি সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেলেন, সামাজিক মাধ্যমে ভাইরালের পর ভাইরাল কন্টেন্ট জোগাড় করতে থাকলেন, যে নাসিরউদ্দিন পাটোয়ারিও বাংলাদেশের এক জাতীয় নেতায় পরিণত হলেন। শেষ পর্যন্ত মির্জা আব্বাস নির্বাচনে তাকে হারালেন বটে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির বাক্যবাণে নাসিরউদ্দিন পাটোয়ারি একদিকে বাংলাদেশের জাতীয় নেতা যেমন হলেন, তিনি বুঝলেন রাজনীতির শীর্ষে থাকতে এবং সারা বাংলাদেশ জুড়ে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠতে বাংলাদেশে এখন অশ্লীল কথা বলা, বাজে কৌতুক করা এবং বিশেষভাবে কোনো নিয়ম নীতি, বয়স, অবস্থান এসবের তোয়াক্কা না করে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে যাচ্ছে তাই অপমান করার একটা ভীষণ মৌসুম চলে এসেছে। সবাই এটাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করছে, ছেলে বুড়ো সবাই খুব ভালো মনে করছে, সাহসী মনে করছে যখন কোনো তরুণ রাজনীতিবিদ ইচ্ছা মতো গালিগালাজ করতে পারছেন। এখন পরিস্থিতিটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কদিন আগে, এই 2-3 দিন আগে দেখলাম ভাইরাল হয়েছে, এমন কথা বলে বসেছেন যে তারেক রহমানের এর আগে কোমর ভেঙেছে, মেরুদণ্ড ভেঙেছে ডিজিএফআই, এরপরে কে কি ভাঙবে, এরপরে যে কি ভাঙবে আর কে ভাঙবে সেসব কেউ কিছু বলতে পারে না। এ নিয়ে বিএনপির সমর্থক নেতা কর্মীদের নানা জনের মধ্যে এবং অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মী সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস লিখছিলেন। তারা বলছিলেন বিএনপি অহিংস রাজনীতি আর কতদিন করবে, নাসিরউদ্দিন পাটোয়ারির বাড়াবাড়ি আর কতদিন সহ্য করবে। বিএনপি যে চরম পর্যায়ে সহ্য করবে তার নমুনা হচ্ছে এই নাসিরউদ্দিন পাটোয়ারির বাক্যবান এবং অপমানের মুখে বর্ষিয়ার নেতা মির্জা আব্বাস অসুস্থ হয়ে দীর্ঘ সময় ধরে কিন্তু বিদেশে চিকিৎসাধীন আছেন, প্রায় মৃত্যুশয্যা থেকে মির্জা আব্বাস ফিরে এসেছেন। কাজেই বিএনপি সম্ভবত এই নাসিরউদ্দিন পাটোয়ারির মুখে কিভাবে লাগাম দিতে হবে সেটা কিছুতেই বুঝতে পারছেন না। আর শীর্ষ নেতা তারেক রহমানের কাছ থেকে যে ইঙ্গিত এসেছে, উনি মির্জা আব্বাসকে অপমান করার পর, তাতে বিএনপির নেতারা আসলে বুঝতেও পারছে না যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আশকারা দেওয়া উচিত নাকি কোনোভাবে শায়েস্তা করা উচিত। কারণ মনে করে দেখেন, মির্জা আব্বাসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের জন্য যখন বিএনপির এক কর্মী এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করলেন মানহানির দায়ে এবং সেই মামলায় আদালত সমন জারি করলো, তখন বিএনপি উল্টে তার সেই বিএনপি কর্মীকেই শোকজ করলো যে সে কেন দলের সিদ্ধান্ত ব্যতি রেখে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মহান নেতা না হয় মির্জা আব্বাসকে অপমান করেছেই, কিন্তু কেন বিএনপির ওই নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করার সাহস করলো। কাজেই বিএনপি, ছাত্র দল, অঙ্গ সংগঠন সমূহ বুঝতে পারছে না যে নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তৃতা দিয়ে ভাইরাল হচ্ছে যে সে নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানের মেরুদণ্ড ছাড়াও অন্য কিছু ভেঙে দিতে পারে, তখন তাদের আসলে কি প্রতিক্রিয়া দেখানো উচিত। এমন অবস্থায় নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই একটা বিরাট নাটকের কেন্দ্রে শুক্রবার রাতে গিয়ে উপস্থিত হলেন। তিনি শুক্রবার রাত 9:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে নাসিরউদ্দিন পাটোয়ারি লিখলেন, প্লিজ সেভ আস, এই যে আসুন আমাদের রক্ষা করুন, এই কথাটা তিনি যখন লিখছেন তখন ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগে তারা তখন থানার সামনে অবস্থান নিয়েছেন। এবং ওইদিকে শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার এক পর্যায়ে ছাত্রদল নেতা শাহেদ আহমেদের পেছন দিক থেকে কিছু যুবক নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন। ঘটনার পর এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ করেন। হামলার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করতে ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেন। এরপর তারা বলেন যে মামলা নিচ্ছে না পুলিশ, অনেক নাটক করেন। ক্লিপের পর ক্লিপে ফেসবুক সয়লাভ হয়ে যায় এবং এ সময় এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত শিবিরের নেতা কর্মীরা থানার বাইরে অবস্থান নেন আর নাসিরউদ্দিন পাটোয়ারি পোস্ট দেন যে প্লিজ সেভ আস।
কিন্তু ছাত্র দলের আহ্বায়ক শাহেদ আহমেদ গণমাধ্যমকে বলেছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি বিভিন্ন জেলায় সফরে গিয়ে বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে নানা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি ঝিনাইদহ সফরে এলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করে কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার বিষয়ে আলোচনা করতে যাই। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করে। মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ছাত্রদল উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঝিনাইদহে। এবং সেই বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন যে কে বা তারা ডিম নিক্ষেপ করেছে, হামলা করেছে তা তাদের জানা নাই, অথচ ছাত্র দলকে দোষ দেওয়া হচ্ছে। আর ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের আরেক বীর নেতা, তিনি প্রচন্ড ক্ষেপে গেছেন। মানে এনসিপির নেতারা তো সকলে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকলেন যে কত বড় সাহস, নাসিরুদ্দিন পাটোয়ারি গালাগালি করলেই কি তাকে ডিম মারা যায়, আর ডিম মেরেছে মানেই তারা সিদ্ধান্তে পৌঁছলেন যে এটা নিশ্চয়ই বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীদের কাজ। এবং যেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইউনুস আমলে উপদেষ্টা ছিলেন, আপনাদের মনে থাকবে AK-47-এর গুলি নিয়ে তিনি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে, শাহজালাল বিমানবন্দর দিয়ে তুরস্কের পথে রওনা হয়েছিলেন। শেষ সিকিউরিটিতে ধরা পড়লেন, বললেন নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য AK-47 বাড়িতে রাখছেন। ওইদিকে মনে করে দেখেন তিনি হচ্ছেন সেই নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি কিনা বলেছিলেন যে 6ই আগস্ট থেকে সশস্ত্র যুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়ার জন্য তাদের সর্বরকম প্রস্তুতি ছিলেন। এখন তিনি বলছেন যে যদি ভায়োলেন্সের পথ তারেক রহমানের দল আর সরকার বেছে নেয়, ভায়োলেন্স চাইলে আমাদের থেকে কেউ বেশি পারবে না। জুলাই অভ্যুত্থানে আমরা সেটা দেখিয়ে দিয়েছি। এবং তিনি এই যে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা, মানে ডিম নিক্ষেপ হয়েছে, সেই ঘটনাদের জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, মানে ওই রাতের মধ্যেই গ্রেফতার করতে হবে এই দাবি জানিয়ে বলেন যে আমাদের সঙ্গে যদি বিরোধী দল থেকে বারবার সদিচ্ছা দেখানো হলেও সরকারি দল ভায়োলেন্স চাচ্ছে, আমাদের রক্ত গরম এবং বয়স কম হলেও আমরা বুঝি কখন কি করতে হবে, কখন দেশ গড়ার দিকে কাজ করতে হবে। কিন্তু যদি সরকারি দল ভায়োলেন্স চায়, সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না সেটা 2024 সালের গণ অভ্যুত্থানে আমরা দেখিয়ে দিয়েছি। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন যে তারেক রহমানকে মনে রাখতে হবে এই প্রজন্ম, মানে সবচেয়ে ভায়োলেন্ট যে প্রজন্ম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেই প্রজন্মের দায়িত্ব নিয়ে নিয়েছেন, তিনি বলছেন এই প্রজন্মের সঙ্গে লড়াই করার ভুলটা শেখ হাসিনা করেছিলেন। আশা করি এই ভুলটা তারেক রহমান করবেন না। আমাদের সহযোদ্ধাদের ওপর যারা হামলা করেছেন, ভিডিও ফুটেজ ও ছবিতে সবার পরিচয় এসেছে, আজ রাতের মধ্যে তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। ওদিকে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির, তিনিও ভিডিও ফুটেজ ছবি দেখেছেন এবং ছবি দেখে ছাত্র দলের এই নেতা দাবি করছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গে থাকা দুজন শিবিরের সন্ত্রাসী, ছাত্র শিবিরের সন্ত্রাসী, তার ভাষায় নাসিরুদ্দিন নাসিরের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে তিনি বলছেন যে পাটোয়ারির সঙ্গে থাকা দুজন শিবিরের সন্ত্রাসী সাধারণ জনতার উদ্দেশ্যে গুলি করার চেষ্টা করেছে। এবং তিনি লিখছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উস্কে দেওয়া ব্যক্তি নাসিরুদ্দিন পাটোয়ারি আজও ঝিনাইদহ গিয়েছিলেন মব করার উদ্দেশ্যে, কিন্তু সেখানে সাধারণ জনতা আজ নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করে। এ সময় নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে। পোস্টে তিনি অস্ত্রধারী দুই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেছেন। তার ভাষ্য অনুযায়ী অস্ত্রধারী দুজন হচ্ছেন শিবিরের সন্ত্রাসী, একজন হচ্ছেন সিয়ামউদ্দিন তুর্য, যেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছেন যারা এই ডিম খাওয়ার ঘটনা ফলো করছেন। সিয়ামউদ্দিন তুর্য পাঞ্জাবি পরা ব্যক্তি, তার বাবা স্থানীয় জামায়াত নেতা সল্টু মাস্টার, যিনি মদরগঞ্জ মাদ্রাসার শিক্ষক, তাদের বাড়ি ঝিনাইদহের মাস্টারপাড়া কোর্টপাড়া এলাকায়।
আর দ্বিতীয়জন হচ্ছেন টি শার্ট পরা আশিক, তার বাবা মৃত বাদশাহ, তিনি ঝিনাইদহের কাষ্টসাগরা গ্রামের বাসিন্দা এবং শিবিরের একজন নেতা। এখন ছাত্র দলের এই শীর্ষ নেতা ঝিনাইদহের স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রকাশ্য স্থানে অস্ত্র প্রদর্শনকারী এই দুই ব্যক্তিকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কাজেই বলা মুশকিল যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে শিবিরের কর্মী নেতা অস্ত্রধারীদের সঙ্গে ঝিনাইদহ সফরে ছিলেন, তাদের সামনে ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ে গিয়ে শুধু ডিমই মারা হলো এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে আর কোনো আক্রমণের বা হামলার শিকার হতে হলো না, কোনো হেনস্থার শিকার হতে হলো না। এই ঘটনাটা আসলে কারা ঘটালেন? মানে অস্ত্রধারী তার একেবারে সঙ্গী সাথী থাকবার পর ডিম মারার সাহস করলেন কারা? আর ডিম মেরে সেই ব্যক্তিরা কি করেই বা সেখান থেকে পালিয়ে যেতে পারলেন, যদি এই ডিম মারাটিকেও আমরা আয়োজিত মানে একটা প্রযোজিত ঘটনা বা একটা নাটক বলে মনে না করি। নাসিরউদ্দিন পাটোয়ারি যে ক্রমাগত অপ্রতিরোধ্য হয়ে উঠছেন তার বেফাঁস মন্তব্যে, তা নিশ্চিত। তবে বিএনপি নিশ্চয়ই জানে ডিম মেরে নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ বন্ধ করা যাবে না।